স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না তো, আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়। এই বাড়ির বাউন্ডারি ঠিক বাইরে কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন, যেটা টানলে আমার ঘরে ঘন্টা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রাম অঞ্চল তো, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ারের কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার? আপনার রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ও বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি? হ্যাঁ, রাতে কি খাবি? এরকম ব্যাপার জানলে খাবার কিনে নিয়ে আসতাম আসার পথে। অনি বললেন, আরে এত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করে দিয়ে যাবে। তাহলে বল কি খাবে? বেশি আর কি, লুচি আর পরোটা, কষা মাংস আর একটু গা গরম করার পানীয়। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হ্যাঁ হবে তো? হ্যাঁ স্যার, আমি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যায়। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারের বাড়ি, গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদার এখানে থাকতো, তারপর এক পুরুষ শহরের দিকে বাড়ি করে, ওখানে সপরিবার চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েই ছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠেই আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনের মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনেই। বেশ উঁচু রাজকীয় খাটের সভ্য শোফনের বিছানা পাতা, তার সাথে বালিশ কোল বালিশ সব আছে। ঝাড়বাতিটা ঝুলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখা সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরে লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলা লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুললো না। বেশ চাপ দিতে হলো ওইটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। তৎক্ষণাৎ বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছে। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন, তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাচ্ছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে? হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে নিয়ে যাব? নিচেই চলো, বিছানা বসে কি আর খাওয়া যায়? চলুন। বলেই সুব্রত চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার উপরে। এটা কি খুললো? রাজ উত্তর দিলেন, আমি। ঘরে গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রতার কোনো কথাও বিশেষ না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচের ডাইনিংয়ে এসে ওদের চোখ ছানা পড়া। যা বিশাল এক ডাইনিং টেবিলের পাতা, মনে হয় একসাথে 30 লোক বসে খেতে পারবে। তবে এত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজনে এসে মুখোমুখি বসতেই সুব্রত সুন্দর সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তার তদারকিও করলো। খাওয়া শেষ করে উঠতেই বউ বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতেই সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য, আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো। হ্যাঁ স্যার, পাবেন।
আমি আছি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওর একটু পানীয় গ্লাসে চুমুক দিচ্ছে আর গল্প করছে। হঠাৎ অনি বললেন, বুঝলা রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাজির ব্যবস্থাও করতেও আর আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটলো না। এটা বেড়ে বলেছে, কিন্তু আগে বললে হতো। এখন আর কি হবে, সুব্রতকে বললেই হতো। ও ঠিকই এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো মনে হয় না। ওই চম্পা নাকে ওই আসতে পারতো আমাদের মহাজন করতে। এই গল্পের মাঝে হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যা, লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, না হলে ওকে দিয়ে 2-3টে মোমবাতি আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হ্যাঁ, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতো ভিতর হয়ে গেছো জানতাম না। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞেস করলো, কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ। কোথায়? ওই শোনো। এবার রাজু শুনতে পেল। অন্ধকারের মধ্যে দুজনে এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎসটা কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে গেল, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত বলেছিল এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, কে কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজের আওয়াজ এত চেষ্টা করেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমার নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকে? আমরা তো ডাকিনি। ডেকেছ তো, তা কি নাচ দেখবে, কথক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকুনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলেই জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতে এক সন্তানের দোহাই না দিতে পারি তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজব আজগুবি? আমরা তোমাকে চিনি না। চেনো না? তোমাদের রক্তেই আছে নারীদের নিয়ে ফুর্তি করার, বদমাইশি করা। আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখন শরীরে বয়ে চলছে। তাই তো এতদিন পরেও এই বাড়িতে সেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারেনি, এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে দিল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটলো সবকিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না। সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিল রাজ, কিন্তু গলার স্বর ফুটল না। ওদের ওইদিকে আঙ্গুলের চাপ বেড়ে চলল গলার ওপর। দুহাত ধরে ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথাই আটকে গেল। দুজনেই গো গো করতে লাগলো, কিন্তু গলার উপরে চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারলো না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়লো মাটিতে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবতেন, এরা এখানে এলেন কিভাবে?